নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা অদল-বদল গল্পটি নিয়ে। এই যে অদল-বদল গল্পটি, এই অদল-বদল গল্পটি লিখেছেন পান্নালাল প্যাটেল, যিনি একজন গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক। সেই গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষায় এই গল্পটিকে অনুবাদ করেছেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। এবং এরপর আমরা এই যে পড়াটি অদল বদল রয়েছে, এই অদল বদল পড়াটিকে আমরা লাইন লাইন বুঝে নেওয়ার চেষ্টা করি এবং এই গল্পটিকে আমরা মূলত দুটো পার্টে ভাগ করে আমরা অল্প অল্প করে পড়ব। তোমরা বই নিয়ে বসে পড়ো। আজকে আমাদের আলোচনার প্রথম পার্ট। আমরা গল্পতে দেখব দুটা প্রধান চরিত্র, অর্থাৎ দুজন প্রধান চরিত্র রয়েছে, একজন অমৃত, অপরজন ইসাব। এই অমৃত এবং ইসাবকে নিয়ে এই গল্পটি আবর্তিত হয়েছে। আমরা দেখব যে অমৃতের রয়েছে বাবা, মা আর 3 ভাই, এবং ইসাবের রয়েছে কেবল বাবা। এই নিয়ে তাদের সংসার। ইসাবের বাবা জমিতে কাজ করে এবং সেখান থেকে যেটুকু অর্থ উপার্জন হয় সেটা নিয়ে তার সন্তানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করে। ইসাবকে খেতে খামারে কাজ করতে হয়, তার জামার কিছু অংশ ছেড়ে যায়, তাই তার বাবা কি করেছে, সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে এক নতুন জামা সেলাই করে দিয়েছে। সেই জামা দেখে অমৃত তার বাবা মায়ের কাছ থেকে বায়না ধরে যে তাকেও ইসাবের মতো একটা জামা কিনে দিতে হবে। আমরা দেখব গল্পের শুরুতেই অমৃত এবং ইসাবদের মধ্যে মিল অমিল এ নিয়েও লেখক পান্নালাল প্যাটেল তুলে ধরেছেন। আমরা সে বিষয়ে পড়া যখন করব তখন সেগুলো জেনে নেব। আমরা দেখব যে অমৃত ইসাবের মতো জামা পাওয়ার জন্য বায়না ধরে তার বাবা মায়ের কাছ থেকে, এবং শেষ পর্যন্ত তার বাবা মায়ের কাছ থেকে জামা নিয়েই ছেড়ে। এবং এই যে গল্পটি, এই গল্পটি মূলত হোলির দিনের এক পড়ন্ত বিকেলের কথা এখানে বলা রয়েছে। এবং এখানে একটি গাছ রয়েছে, সেই গাছটি হচ্ছে নিম গাছ। সেই নিম গাছের তলাতে গায়ের ছেলেরা ধুলো ধরা ছেঁড়াছুড়ি ফেলছিল, তাই তারা কি করছে, দুজনে নতুন জামা পরে ওই গায়ের ছেলের দোরের কাছে পৌঁছয় এবং সেখানে যখন তাদের সমস্ত কিছু একরকম দেখছে, তখন ওই দলেরই একটি ছেলে বলে উঠছে যে তোরা কুস্তি লড়, আমরা দেখি, তোদের তো সব কিছু একই, তাহলে তোরা শক্তিতেও কি একই বা সম পরিমাণ, এটা তারা দেখতে চাইছে। কিন্তু তারা এতটাই অন্তরঙ্গ বন্ধুত্ব, তাই তারা কেউই কুস্তি লড়তে রাজি নয়। শেষ পর্যন্ত আমরা দেখব যে ছেলের দলের থেকে একজন ছেলে, যার নাম কালিয়া, সে জোরপূর্বকভাবে অমৃতকে মাঠে নিয়ে যায় কুস্তি লড়ার জন্য। পরবর্তীকালে যখন অমৃত হেরে যায় এবং ওই কালিয়া জিতে যায় বলে ছেলের দল চিৎকার করে, এই অপমান সহ্য করতে না পেরে ইসাব কালিয়াকে টেনে নিয়ে যায় মাঠে এবং ব্যাঙের মতো মেরে ফেলে দেয়। এরপর আমরা দেখব যে ওই লড়াই করতে গিয়ে দেখব যে ইসাবের জামার কিছুটা অংশ, অমৃতের জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে। এই ভয়ে তারা বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে এবং মাঝপথে তারা দুজনের জামা অদল বদল করে। শেষ পর্যন্ত আমরা দেখব এই ঘটনাটা দেখে ফেলে ইসাবের বাবা, ইসাব আর তারা দুজনেই যখন বাড়িতে যায়, তার পূর্ব মুহূর্তে জামা অদল বদল করে নেয়। এই ঘটনাটা ইসাবের বাবা জানে। এরপর যখন দাওয়ায় বসে খাটিয়ে হুকু খাচ্ছিল ইসাবের বাবা, হাসান ভাই, তখন তাদেরকে দুজনকেই ডাকে এবং তারা ভেবেছিল যে কিছু হয়তো বলবে, তাই তাদেরকে আসল কথাটা সে শোনায়। এরপর আমরা দেখব যে ইসাবের বাবা অর্থাৎ পাঠান ভাই অমৃতের মাকে, বাহালি বৌদিকে বলছে যে অমৃতের মতো যদি ছেলে পাওয়ার, তাহলে আমি 21 জনকে সামলাতে রাজি আছি। এই যে অদল বদলের যে ঘটনাটা, অর্থাৎ জামা অদল বদলের যে ঘটনাটা, এই জামা অদল বদলের ঘটনাটা শেষ মুহূর্ত গ্রাম ছড়িয়ে গ্রাম প্রধানের কানে পৌঁছয় এবং তার অর্থাৎ তিনি গ্রাম প্রধান এই অমৃত এবং ইসাবকে দুজনকে নাম দিলেন
অমৃতকে অদল, ইসাবকে বদল নামে নামাঙ্কিত করলেন এবং সেই অদল বদল গ্রাম ছেড়ে গ্রামান্তরে একেবারে মুখরিত হয়ে পড়ছে। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। এরপর আমরা আজকে প্রথম পাঠে পড়ার বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা বই নিয়ে বসে পড়ো। তাহলে গল্পের নাম অদল বদল। লেখক হচ্ছেন পান্নালাল প্যাটেল। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল। তাহলে প্রথম যে লাইনটি রয়েছে, হোলির দিনে পড়ন্ত বিকেল, কোন উৎসবের কথা গল্পে বলা রয়েছে? হোলির দিন। কোন সময়? পড়ন্ত বিকেল বেলা। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল। কোন গাছের নিচে? নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে কি করছে? জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি খেলা করছে। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। অর্থাৎ অমৃত এবং ইসাব এই দুজন বন্ধু হাত ধরাধরি করে ওই নিম গাছের তলাতে আসছে। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা। তাহলে দুজনের গায়ে কি ছিল? সেদিনকার তৈরি নতুন জামা ছিল। রং, মাপ, কাপড় সব দিক থেকে একরকম। প্রশ্ন আসতে পারে সব দিক থেকে একরকম, কোন কোন দিক থেকে? রং, মাপ এবং কাপড়। এরা দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে। প্রশ্ন আসবে এরা বলতে কারা? অমৃত আর ইসাব। এরা দুজনে একই ক্লাসে একই স্কুলে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। অর্থাৎ অমৃত এবং ইসাবদের যে বাড়ি, সে বাড়ি দুটো রাস্তার মোড়ে একেবারে মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। অর্থাৎ অমৃত এবং ইসাব দুজনের বাবাই চাষি এবং তাদের জমিও প্রায় সমান সমান। তাহলে প্রশ্ন আসতে পারে যে দুজনের বাবাই পেশা কি ছিল? দুজনকে সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। অর্থাৎ অমৃত এবং ইসাবকে দুজনকে কি করতে হয়? সুখে, অর্থাৎ যখনই তারা বিপদের সম্মুখীন হয় সাময়িকভাবে, তখন তাদেরকে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা, মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তাহলে বলতে গেলে ছেলে দুটোর সব রকম, সব দিক থেকে একই রকম, কিন্তু কোথাও না কোথাও একটা তফাৎ রয়েছে। সেই তফাৎটি কি? তফাৎ শুধু এই যে। প্রশ্ন আসতে পারে তফাৎটি কি? তফাৎ হলো অমৃতের বাবা, মা আর 3 ভাই রয়েছে, কিন্তু ইসাবের কেবলমাত্র কে রয়েছে? তার বাবা রয়েছে। প্রশ্ন আসতে পারে ইসাবের শুধুমাত্র কে ছিল? বাবা। দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি তোরা শক্তিতে সমান সমান নাকি একজন বড় পালোয়ান। এরপরে কি করছে? দুই বন্ধু মিলে যখন সান বাঁধানো ফুটপাতে এসে বসছে এবং ওদের একই রকম পোশাক দেখে দলের একটি ছেলে বলে উঠছে যে ঠিক তোরা দুজনে কুস্তি কর, তোরা লড়াই করতো দেখি, যে তোরা শক্তিতেও কি সমান সমান। প্রশ্ন আসতে পারে যে অমৃত এবং ইসাব নিমতলাতে পৌঁছানোর পর কোথায় বসেছিল? স্থান বাঁধানো ফুটপাতে। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। আরেকটি ছেলে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছে যে লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দীর্ঘস্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। ইসাব অমৃতের দিকে তাকালো। ইসাব কি করলো? একবার তার বন্ধু দিকে সে তাকাচ্ছে। অমৃত দীর্ঘস্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। প্রশ্ন আসতে পারে যে না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, উক্তিটি কার? অমৃত। অমৃতের অত জোর দিয়ে বলবার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত অত জোরে বলার কারণ হলো বাড়ি থেকে বেরোবার সময় ওর মা তাকে সাবধান করে দিয়েছিল যে নতুন জামা পাওয়ার জন্য তুমি কি না কাণ্ড করেছিলে। এখন তুমি যদি জামা ময়লা করে এসো বা ছিঁড়ে ফেলো, তাহলে তোমার কপালে যে দুঃখ রয়েছে এটা জানান দিয়ে অমৃতের মা অমৃতকে সাবধান করে দিয়েছে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। এই যে লাইনটা, অমৃত সত্যি খুব তার বাবা মাকে জ্বালিয়েছিল, এটা 2018 সালে মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। শোনা মাত্র অমৃত ফতুয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ওই স্কুলে যাবে না। অমৃত সত্যি সত্যি তার বাবা মাকে জ্বালিয়েছিল এবং শোনা মাত্র অমৃত কি করলো? ফতোয়া জারি করে দিল। এবং কি ফতোয়া কি জারি করছে? যে ঠিক ইসাবের মতো যদি সে জামা না পায়, তাহলে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে।
তাহলে প্রশ্ন আসতে পারে যে অমৃত ফতুয়া জারি করে দিল, অমৃত কি ফতুয়া জারি করেছিল? না, ইসাবের মতো সে যদি জামা না পায় তাহলে সে স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। অমৃতের মা অমৃতকে অনেক বুঝিয়েছিল যে ইসাবকে তো খেতে মাঠে কাজ করতে হয়, তাই হয়তো তার জামা ছিঁড়ে গেছে, তোরটা তো প্রায় বলছে নতুনই রয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ইসাবের জামা ছিঁড়ে গেছিল কেন? কারণ ইসাবকে খেতে মাঠে কাজ করতে হয়। মোটেই না। বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। যখন অমৃতের মা অমৃতকে বোঝানোর চেষ্টা করে, অমৃত মোটেও বুঝতে চায় না, তাই সে কি করছে, কাঁদতে কাঁদতে তার জামার ছেঁড়ার একটা অংশ সে আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দিচ্ছে। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আসিস? মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলছে, অর্থাৎ অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার মতো বলছে যে ইসাবকে নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা প্রচণ্ড মেরেছিল, তুইও কি মার খাতে রাজি আসিস? অমৃত এতেও পিছু পাহাতে রাজি নয়। অমৃত কিন্তু এতেও পিছু পাহাতে রাজি নয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলল, অর্থাৎ অমৃতকে বেকায়দায় ফেলার জন্য অমৃতের মা কি বলেছিল, যে ইসাবের বাবা ইসাবকে জামা দেওয়ার আগে তাকে প্রচণ্ড মেরেছিল। অমৃত এতেও পিছুপা হতে রাজি নয়। এখানে কোন বিষয়ে সে পিছুপা হতে রাজি নয়? ইসাব যেভাবে নতুন জামা পাওয়ার আগে তার বাবার কাছে মার খেয়েছিল, ঠিক একই রকম ভাবে অমৃত তার মার কাছ থেকে মার খাতে রাজি, কিন্তু সে নতুন জামা চাই। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। এবং সে এক ঘেমি রয়েছে, সে কি বলছে, যে ও মরিয়া হয়ে বলছে, একরোখা ভাব দেখিয়ে বলছে যে ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এইসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললে, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। তাহলে অমৃতের মা ঝামেলা থেকে নিজে বাঁচার জন্য সে কি বলছে, যে আচ্ছা ঠিক আছে, তোর বাবা গিয়ে একবার বল। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। অমৃত সেটা আগেই জানতো যে তার মা যদি না বলে তাহলে তার বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। প্রশ্ন আসতে পারে, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। কে হাল ছাড়ার পাত্র নয়? অমৃত। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলো। শেষ আমরা কি দেখছি, যে অমৃত জানতো যে মা না বললে তার বাবা কোনো মতেই জামা কিনে দেবে না, কিন্তু অত সহজ তো আর নয় অমৃত হাল ছেড়ে দেবে। তাই সে কি করছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, খাওয়া ছেড়ে দিচ্ছে, বাড়িতে ফিরতে রাজি হচ্ছে না। শেষমেশ ওর মা কোনো উপায় না খুঁজে পেয়ে তার বাবাকে রাজি করাচ্ছে, এবং শেষমেশ সে অর্থাৎ ইসাবের বাবার গোয়ালঘর থেকে অমৃতকে নিয়ে আসছে। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃত একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। তাহলে সুন্দরভাবে সাজগোজ করে, মেলার দিন অর্থাৎ হোলির দিন, তাই সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না যে জামা কাপড়কে নোংরা করে এমন কিছু একটা করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি। বিশেষ করে ইসাবের সঙ্গে তো লড়াই করতে, কুস্তি লড়তে একেবারে তার কোনো ইচ্ছে ছিল না। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃত একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা করে এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এরপরে এমন সময় ছেলে ছোকরার দল থেকে একটি ছেলে একজন এসে হাত দিয়ে কি করছে, অমৃতের গলা জড়িয়ে ধরছে এবং বলছে যে এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল। এই বলে সে কি করছে, অমৃতকে খোলা মাঠে নিয়ে যাচ্ছে। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। অমৃত কি করছে, ওই ছেলেটির বাঁধন থেকে বেরোবার চেষ্টা করছে এবং
সে বলছে যে দেখ কালিয়া, তাহলে ছেলেটির নাম কি? কালিয়া। বলছে আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কথাটি কে বলছে? অমৃত বলছে। কাকে বলছে? কালিয়াকে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কালিয়া কি করছে? অমৃতকে ছাড়ছেই না, শেষ পর্যন্ত মাটিতে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ছেলের দল কি করছে? আনন্দে চিৎকার করে উঠছে আর বলছে যে কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা, দারুণ মজা। ইসাবের মেজাজ চড়ে গেল। এটা দেখে ইসাবের মেজাজ কিন্তু চড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে যে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন, বা মেজাজ চড়ে গেল, এখানে কার মেজাজ চড়ে যাওয়ার কথা বলা হয়েছে? ইসাবের। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো, আয় আমি তোর সঙ্গে লড়বো। প্রশ্ন আসতে পারে এটা কে বলছে? ইসাব কাকে বলছে? কালিয়া। কালিয়ার হাত ধরে বলছে যে আয় আমি তোর সঙ্গে লড়বো, তোর কত শক্তি রয়েছে, আয়। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। কালিয়া ভয় পেয়েছে, ইতস্তত করছে, তাই সে কুস্তি শুরু করে দিচ্ছে। এরপর ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। ইসাব কি করছে? ল্যাং মারতে একেবারে ব্যাঙের মতো মাটিতে ধপাস করে পড়ে একেবারে সে চিৎকার করতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। হয়তো তামাশা করে ব্যাপারটা করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত ঘোরালো হয়ে উঠছে। কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। তামাশা যখন এই তামাশা করে হলেও এই ব্যাপারটা যখন একেবারে ঘোরালো হয়ে উঠছে, তখন কালিয়ার বাবা মা হয়তো ছুটে এসে সকলকে এখানে প্রহার করতে পারে, পিটতে পারে, তাই ভয়ে তারা যে যেদিকে পারছে একেবারে পালিয়ে যাচ্ছে। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। অমৃত আর ইসাবও কি করছে? রণভূমি ত্যাগ করছে, অর্থাৎ যেখানে লড়াই শুরু হয়েছিল সেখান থেকে তারাও চলে যাচ্ছে। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটের 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। অর্থাৎ কিছুটা রাস্তা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটের 6 ইঞ্চি পরিমাণ মতো কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, দুজনেই ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছে। আমরা দেখছি যে ওরা যখন জামাটা কতটা পরিমাণ ছিঁড়েছে এটা যখন তারা মাপছে বা পরীক্ষা করছে, ঠিক এমন সময় শুনতে পেল যে ইসাবের বাবা ইসাবকে ডাকছে। আজকের ভিডিও এখন পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে।